শেখ হাসিনা সরকারের পতনের পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অর্থ পাচার ও দুর্নীতি রোধ ছাড়াও নিশ্চিত করা হচ্ছে সুশাসন। তাই বাংলাদেশে এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি প্রবাসী ও মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। এদিকে আজ জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যাহ্নভোজ সভা। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে বিজনেস কাউন্সিল আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে উঠে আসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। প্রবাসী ও বিদেশি ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সরকারের ১৫ বছরে দুর্নীতি, অর্থ পাচার ও সুশাসনের অভাবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আশানুরূপ হয়নি। জুলাই আগস্ট বিপ্লবের পর ২ মাসেরও কম সময়ে বাংলাদেশ সুশাসনে ফিরে এসেছে, ঘুরে দাঁড়িয়েছে। তাই এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। তিনি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে তার বক্তব্যের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গত সরকারের সময় অনেকে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারতো না, ইকোনমির অবস্থা এত খারাপ হয়ে গেছিল। তো এখন ইকোনমি আবার আমরা সুদৃঢ় জায়গায় নিয়ে বাংলাদেশে যাতে মানুষ ইনভেস্ট করতে আসে, বড় বড় কোম্পানিগুলো যদি ইনভেস্ট করতে আসে, সেই একটা ইনভেস্টের পরিবেশ আমরা তৈরি করব। স্যারের মেসেজটা এটা খুবই পাওয়ারফুল মেসেজ ছিল এবং সবাইকে বলেছেন বাংলাদেশকে আসেন, ইনভেস্ট করেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি কিংবা প্রবাসী কাউকে ঘুষ, দুর্নীতি সহ কোনো রকম বাধার সম্মুখীন হতে হবে না। গ্লোবাল যারা ইনভেস্টর, টপ ইনভেস্টরদেরকে স্যারের একটাই মেসেজ যে উই আর ওপেন ফর বিজনেস। বাংলাদেশ হ্যাজ রিটার্নড। যে আমাদের দেশে আমরা করাপশন ট্যাকেল করব, বাংলাদেশের এফডিআই এর জন্য যতটুকু ভালো লেবার স্ট্যান্ডার্ড রাখা যায় সেই লেবার স্ট্যান্ডার্ড আমরা ইমপ্লিমেন্ট করব। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জানান, বাংলাদেশে মুদ্রাবাজার স্থিতিশীল হচ্ছে। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। তিনি বলেন, রুগ্ন ব্যাংকগুলোর দেউলিয়া হওয়া থেকে রক্ষা ও এসব ব্যাংকের আমানতকারীদের আস্থা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় ব্যবসায়ীরা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে ১৫ থেকে ২৯ বছর বয়সী জনসংখ্যা প্রায় ৩.৫ কোটি, যা দেশের মোট শ্রমশক্তির ৩৭%। তারুণ্যের এই দক্ষতা এবং উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বাংলাদেশের সংস্কার ও ভোটার তালিকা হালনাগাদের ১৮ মাস পর জাতীয় নির্বাচনের ইঙ্গিত দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার নিউ ইয়র্কে সাংবাদিকদের তিনি একথা বলেন। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় কমিশন প্রেসিডেন্টের সঙ্গে পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া তার সঙ্গে বৈঠক করেন আইসিসির প্রসিকিউটর। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবি। আন্দোলনে আওয়ামী লীগ সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলিতে মৃত্যু হয় শত শত মানুষের। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। জুলাই আগস্টের ওই বিপ্লবের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রধানের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে এসে বৃহস্পতিবার মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান জাতিসংঘ মহাসচিব। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, সরকার নতুন বাংলাদেশ পুনর্গঠনে সংস্কার কর্মসূচি নিয়েছে। নির্বাচন হতে পারে তা বাস্তবায়নের ১৮ মাস পর। সেনাপ্রধানের উনি একটা মতামত দিয়েছেন। আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত আপনার রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন, ওই রিপোর্টটা পড়লে দেখবেন। হ্যাঁ, রয়টার্সের রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরও 18 মাস পরে ইলেকশন।
এদিন সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সময় ডক্টর ইউনূসের সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন ও সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। ডক্টর ইউনূস বলেন, বিগত সরকারের সময় হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এসব অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান তিনি। পরে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। বৈঠকে দুর্নীতি প্রতিরোধে সংস্থাটির অভিজ্ঞতা জানতে চান প্রধান উপদেষ্টা। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম এ খান। এ সময় ডক্টর ইউনূস জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। আইসিসির যিনি করিম খান, উনি জানিয়েছেন যে উনি বাংলাদেশে এই বছরের মধ্যে বাংলাদেশে সফর করবেন এবং অ্যাট দ্য সেম টাইম জুলাই আগস্টে যেই হত্যাকাণ্ড হলো, যেই কার্নেজ হলো, সে বিষয়ে স্যার জিজ্ঞেস করেছেন যে এই ইস্যুতে কোনো ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটির এরকম কোনো কেস ওইখানে কিভাবে করা যায় বা এটার প্রসিডিওরগুলো কি, সেই ব্যাপারে ওনার কাছে জানতে চেয়েছেন। এদিন জাতিসংঘের সাইডলাইনে 16টি ইভেন্টে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে দেখা করেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুভ, মার্কিন সেনেটর ডিক ডারভিন, জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনার, ILOর ডিরেক্টর জেনারেল ও UNDPর অ্যাডমিনিস্ট্রেটর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে শুক্রবার জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নিয়ে বিশ্ব দরবারে তিনি কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করেন তা দেখার জন্যই এখন সবার আগ্রহ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। আকাশে নরম নীল ছুঁয়ে ভাসা শুভ্র মেঘের দল, নদী তীরে কাশফুলের দোলা। শরতের সৌন্দর্য নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। সারা দেশে সাংগঠনিক সংস্কার আর কর্মীদের প্রস্তুত করার কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। 28 সেপ্টেম্বর চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে একযোগে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, দলকে সুসংগঠিত ও নির্বাচন ইস্যুতে হাই কমান্ডের বার্তা তৃণমূলে পৌঁছে দিতেই এমন উদ্যোগ। ধাপে ধাপে 8 বিভাগের 64 জেলায় হবে কর্মী সভা। মার্জিয়া মুমুর রিপোর্ট। জেল, গুম, নির্যাতন, গণতান্ত্রিক চর্চা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজপথে কর্মসূচির কারণে গত এক যুগের বেশি সময় ধরে নিপীড়নের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা, কর্মী ও সমর্থকরা। ব্যাহত হয়েছে দলটির সাংগঠনিক কার্যক্রমও। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে পট পরিবর্তনের পর এবার দল গোছানোয় মনোযোগী বিএনপি। প্রথম দফায় 28 সেপ্টেম্বর একযোগে দেশের 3টি বিভাগ চট্টগ্রাম, সিলেট ও বরিশালে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হবে। সার্বিক তত্ত্বাবধানে কাজ করবে 3টি কমিটি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বিশেষ বার্তা, সেটি হচ্ছে তৃণমূল একদম পৌঁছে দেওয়া হবে এবং একই সাথে সাথে আগামীর রাজনীতি কোন পন্থায় পরিচালিত হবে এবং সেই রাজনীতিতে কতটা মানবিক, কতটা সাম্য এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়গুলো সম্মিলিতভাবে উপস্থাপিত হবে, সেই বিষয়গুলো তৃণমূলকে একদম জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে আমরা বিভাগীয় পর্যায়ে সভা করেছি, এখন জেলা পর্যায়ে আমরা 3টি অঙ্গ সংগঠন মিলে যৌথ সভা করতে যাচ্ছি। লক্ষ্য উদ্দেশ্য একটাই, নেতাকর্মীদের মাঠে রাখা, সাংগঠনিক কাজকর্মের মধ্যে ব্যস্ত রাখা। কিছু কিছু জায়গায় কমিটি নেই বা কমিটির কিছু অসঙ্গতি আছে, আমরা এই যৌথ কর্মী সভার মধ্যে দিয়ে সেগুলো ফাইন্ড আউট করব এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য নতুন করে ঢেলে সাজানোর একটা প্রস্তুতি আমাদের আছে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, দেশ জুড়ে দলের সাংগঠনিক সংস্কার আর নির্বাচন সামনে রেখে তৃণমূলের নেতাকর্মী সমর্থকদের প্রস্তুত করতেই এই কর্মসূচি। এটাও এক ধরনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার জন্য, যেন সেটা নির্বাচনে আমাদেরকে সহায়তা করবে। সো এটা আমাদের চলমান এবং এটা কন্টিনিউয়াসলি চলমান থাকবে, যাতে করে যে কোনো সময় নির্বাচন ডিক্লেয়ার করলে যেন আমাদের পক্ষে
কোনো অসুবিধা না হয়। 16 বছরে আমাদের নেতা কর্মীরা মামলা হামলা জর্জরিত, আমরা একটা সম্মেলন পর্যন্ত করতে পারি না। যারা আমরা দায়িত্বে আছি বিভিন্ন উপজেলা, পৌরসভায়, জেলায়, বিভাগে, তাদেরকে নির্দেশ দিচ্ছে যে আরও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। ধাপে ধাপে 8 বিভাগের 64 জেলাতেই হবে কর্মী সভা। জেলার পর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা করবে বিএনপি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে উজ্জীবিত ইসলামী দলগুলো এবার বৃহত্তর ঐক্য গড়ার পথে তারা। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, বেশ কয়েকটি দল ও ইসলামী চিন্তাবিদদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন তারা। কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন একক প্রতীকে নির্বাচনে যাওয়ার কৌশল নিয়েও ভাবনা আছে দলগুলোর। নাজমুস সালেহির প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পাল্টে গেছে দেশের রাজনীতির হিসাব নিকাশ। রাজনীতির মাঠে আওয়ামী লীগ না থাকায় বিএনপি ও তার এক সময়ের মিত্র দলগুলোর মধ্যে চলছে নানা সমীকরণ। ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম সহ অন্যান্য দলগুলো রাজনীতির মাঠে বেশ সরব। আগামীর বাংলাদেশ আর পথ হারাবে না। নেতারা বলছেন, ফ্যাসিবাদের পতন হওয়ার পর তাদের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। মুক্ত পরিবেশ পাওয়ায় বাড়ছে তাদের সমর্থকের সংখ্যা। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী দলগুলো যে ভালো ভূমিকা রাখতে পারবেন, এই জায়গায় জনগণ আগের চাইতে হাজার গুণ বেশি তারা আশা করছেন বলে আমরা মনে করি। জোয়ারের মতো মানুষ জামাত ইসলামীর কথা শোনার জন্য একটা আকুল আগ্রহ নিয়ে ছুটে আসতেছে। জনগণ চাচ্ছে একবার কমপক্ষে ইসলামী শক্তি দেশটা শাসন করুক। এই সুযোগে নতুন রাজনৈতিক কৌশল নিতে চায় ইসলামী দলগুলো। নিজেদের মধ্যে বিভিন্ন চিন্তার দ্রুত ঘোচাতে চায় তারা। ইসলামী দলগুলিকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং আলহামদুলিল্লাহ অনেক দলগুলি সম্মত জ্ঞাপন করেছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী, এই 3 শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য প্রাইমারি আলাপ আলোচনা তো শুরু হয়েছে বলে আমরা জানি। আমরা অন্তত 7-8টা ইসলামী দলের সাথে কথা বলেছি, আর সরাসরি দলের পদ পদবি ধারণ করেন না অথচ ইসলামিক স্কলার, ইন্ডিভিজুয়ালি জাতির কাছে তার মর্যাদা আছে এমন আলেমদের সাথে আমরা আলাদা আলাদা মত বিনিময় করেছি। ভোটের মাঠে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের বাইরে অন্যদের তেমন প্রভাব না থাকলেও নেতাদের দাবি, জোট হলে নতুন রেকর্ড দেখবে বাংলাদেশ। আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ একটি ব্যালট বাক্স হওয়া অতীব জরুরি বলে আমরা মনে করি। মানুষের আশা আকাঙ্ক্ষার এই ফ্লোটা যদি যুক্ত হয় তো আমরা মনে করি যে একটা উল্লেখযোগ্য জনসমর্থন আমরা আগামী নির্বাচনে দেখতে পারবো। যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে তাহলে আমি মনে করি দেশে সরকার তারাই গঠন করবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত ইসলামী দলের সংখ্যা 11টি। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। তুরস্ক থেকে দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানকে বরণ করে নিতে বিমানবন্দরে জড়ো হয় হাজারো জনতা। শুক্রবার সকাল 9:30টায় তুরস্ক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় ডক্টর মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনা সরকারের শতাধিক মামলা ও কারাভোগ করে দেশ ছাড়তে বাধ্য হলেও অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তিনি। পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। আপনাদের কাছে আমার সমীরবন্ধ অনুরোধ, কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথাচাড়া না দিয়ে উঠতে না পারে। শেখ হাসিনা সরকারের আমলে মাহমুদুর রহমানের নামে শতাধিক মামলা করা হয়। পরবর্তীতে এক মামলায় 7 বছর কারাদণ্ড দেন আদালত। নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব। এটা নিয়ে একদম বিচলিত হবেন না, একদম উদ্বিগ্ন হবেন না। আইনকে তার রাস্তায় যেতে দিন, আমাকে আমার মতো করে আপনারা লড়াই করতে দিন। 2013 সালে বন্ধ করে দেয়া হয় তার আমার দেশ পত্রিকা। 2018 সালে কুষ্টিয়ার আদালতে ছাত্রলীগের নেতৃত্বে নজিরবিহীন হামলা চালিয়ে রক্তাক্ত করা হয় মাহমুদুর রহমানকে।
সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙা থেকে যশোর পর্যন্ত অংশের নির্মাণ শেষ পর্যায়ে। প্রকল্প পরিচালক জানিয়েছেন আগামী নভেম্বর থেকে এই অংশেও ট্রেন চালানো সম্ভব হবে। আর প্রকল্পে প্রায় ১,৬২১ কোটি টাকা সাশ্রয়ের আশা তার। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাঈদ। দ্রুত গতিতে এগিয়ে চলছে ভাঙা থেকে যশোর পর্যন্ত অংশের রেলপথের কাজ। পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের বাকি থাকা এই কাজ শেষ হতে যাচ্ছে আগামী মাসেই। এরই মধ্যে টেস্ট অ্যান্ড কমিশনিং করে রেল লাইন প্রস্তুত করা হয়েছে। এই অংশের অগ্রগতি এখন 97.60%, আর ভাঙা জংশনের অগ্রগতি 96%। আধুনিক এই জংশনের সঙ্গে যুক্ত হয়েছে যশোরের লাইন। প্রকল্পটির ঢাকা মাওয়া অংশের অগ্রগতি 97.75% এবং মাওয়া থেকে ভাঙা অংশের অগ্রগতি 99.64%, আর সার্বিক অগ্রগতি 98.16%। নতুন পথে রেল লাইন চালুর খবরে খুশি মানুষ। ঘোরা বেচা করে আসতেই তো আমাদের এই দর্শনা চুয়াডাঙ্গা ওই লাইনে আসতেই তো সব দিকে সুবিধা আছে, শর্টকাট রাস্তা হয়ে গেলে। এখান থেকে রাজশাহী যেতে খুব সুবিধা হয়েছে। ট্রেনের সংখ্যা খুবই কম হওয়াতে আমাদের যাতায়াতে অনেক সময় অনেক ভোগান্তি পোহাতে হয়। প্রকল্প পরিচালক জানান ভাঙা থেকে যশোর নতুন রুটে বাণিজ্যিক ট্রেন চালু হচ্ছে নভেম্বরে। ৩৯,২৪৬ কোটি ৮০ লাখ টাকার এই প্রকল্পের প্রায় ১৬২১ কোটি টাকা সাশ্রয়ের আশা তার। ভাঙা থেকে যশোর অংশের কাজ আগামী অক্টোবরের মধ্যে সম্পন্ন করা হবে। সিগন্যালিং কাজ সহ চূড়ান্ত হিসাবে আমাদের ধারণা অনুযায়ী সব মিলিয়ে প্রায় ১,৬০০ কোটি টাকার মতো সাশ্রয় হবে। বাংলাদেশ সেনাবাহিনীর তদারকিতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান CREC সিঙ্গেল লাইনের ১৬৬ কিলোমিটারে রেলপথ নির্মাণ করে। নতুন পথ চালু হলে এই রেলই সরাসরি যেতে পারবে যশোর পর্যন্ত। এতে যশোর থেকে রাজধানী ঢাকার রেলপথের দূরত্ব কমবে প্রায় ১৯৩ কিলোমিটার। মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পদ্মা সেতু সংলগ্ন নদী শাসনের জন্য ৯০০ কোটি টাকায় কেনা জমির বেশিরভাগই নদীতে বিলীন। এছাড়া সরকারি খাস জমিকে ব্যক্তি মালিকানার দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা। অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক এমপি নূর-ই আলম লিটন চৌধুরী পরিকল্পনায় অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এ দুর্নীতি বাস্তবায়ন করে দালাল চক্র। এ নিয়ে অধিকতর তদন্ত করছে দুদক। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। চারদিকে শুধু পানি আর পানি, কোথাও আবার জেগে উঠেছে চর। খাস খতিয়ান ভুক্ত এ পানির জমিকেই অধিগ্রহণ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি, মাতবরের চর সহ ৮টি মৌজার ২২৬.২৭ একর জায়গা পদ্মা সেতু সংলগ্ন নদী শাসনের জন্য ভূমি অধিগ্রহণ করে সরকার। এর মধ্যে কাঁঠালবাড়ি মৌজার ৩২ একর জমি নাল, বাকি জমি পদ্মা নদী ও আড়িয়ালখা নদের অংশ। অভিযোগ উঠেছে এ জমিকে ব্যক্তি মালিকানা দেখিয়ে সরকারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা। দেখা যেতেছে এই পর্যন্ত জায়গা নিছে, কিন্তু এই জায়গায় অনেক মানুষ এখনো বিল পায়নি। কিছু কইতে যায় তাই তো মনে করেন যে ক্ষমতা হেরা হয়, আজ দুটোকে ধরে নিয়ে মারধর করব। স্থানীয়দের অভিযোগ, মাদারীপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ নূর-ই আলম লিটন চৌধুরীর পরিকল্পনায় এসব বাস্তবায়ন করে দালাল চক্র। আলোচনার কারণে আমাকে বহুত ক্ষয়ক্ষতি হইতেছে। এ ঘটনায় প্রথম দফা তদন্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমানে অধিকতর তদন্ত করছে দুদক। যদি কোনো কর্মকর্তা কর্মচারীরা এর সাথে জড়িত থাকে বা জনপ্রতিনিধি, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়ার এখতিয়ার জেলা প্রশাসক মহোদয়ের রয়েছে। প্রথম দফা তদন্তের পর তৎকালীন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমোদ রঞ্জন ঘটককে সিনিয়র সহকারী সচিব থেকে পদাবনিত দিয়ে সহকারী সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পাশাপাশি চাকরিচ্যুত করা হয় এলেশাকার সাবেক সার্ভেয়ার রাসেল আহমেদ, মোস্তাফিজুর রহমান, মাইনুল হাসান ও কাঁঠালবাড়ি ইউনিয়নের সাবেক তহসিলদার মাহমুদ ব্যাপারীকে। এরপর ক্ষতিপূরণের ৪৬০ কোটি টাকা আটকে দেন সাবেক জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন। এসব জমি অধিগ্রহণকে ঘিরে জনপ্রতিনিধিদের সাথে হাত মিলিয়ে গড়ে ওঠে এক শ্রেণীর দালাল। এসব দালাল ও জনপ্রতিনিধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।
হাঁকডাকের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ। পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 1700 রুপিতে, খুচরা বাজারে যা 1900 থেকে 2000 টাকায় পৌঁছাবে। তবে এবার দাম একটু বেশি বলে দাবি করছেন আমদানিকারকরা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, আর ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। শুক্রবার ভোর থেকেই কলকাতার হাওড়া ফিশ মার্কেটে নিলামে বিক্রি হয় বাংলাদেশের রূপালী ইলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুচরা বাজারের বিক্রেতাদেরও ভিড় বাড়ে। ইলিশ আমদানিকারকরা বলছেন, শুক্রবার পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া বাজারে 55 টন ইলিশ পৌঁছেছে। শনিবার একইভাবে বাংলাদেশ থেকে আসবে আরও ইলিশ। তবে এবার তুলনামূলকভাবে একটু দেরিতে ইলিশ আসায় দাম একটু বেশি বলে জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। তৈলাক্ত মাছ তো টেস্টি, ওই জন্য একটা নিতাম আর কি। আগে যেরকম রেটটা কম ছিল সেরকম সেই হিসাবে টানছে না। একটু দাম কম হলে সবাই নিতে পারবে, এখন সবাই জনগণ খেতে পারবে। দামটা একটু হাই দিকে আছে কারণ মাছের ল্যান্ডিং বাংলাদেশেও খুব কম। ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন 9 সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইলিশ আমদানির আবেদন জানায়। এরই প্রেক্ষিতে 3000 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগামী 12 অক্টোবর পর্যন্ত ভারতে আসবে বাংলাদেশের ইলিশ। কূটনৈতিক টানাপোড়েন শেষ মুহূর্তে ভারতের বাজারে এখন বাংলাদেশের এই জিআই পণ্য। সকাল থেকে হাওড়ার এই ফিশ মার্কেটে দর কষাকষির মধ্য দিয়ে 1 কেজি ওজনের ইলিশের দাম উঠেছে সর্বোচ্চ 1700 রুপিতে, আর সর্বনিম্ন 1400 রুপি। এখন দেখার দিন শেষে এই দাম কততে পৌঁছায়। কলকাতার অদূরে হাওড়ার ফিশ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। আবারও অস্থির নিত্যপণ্যের বাজার। মুরগি, মাছ, সবজি সহ প্রায় সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা বলছেন, টানা কয়েকদিনের বৃষ্টিতে কমেছে পণ্যের সরবরাহ, যার প্রভাব পড়েছে বাজারে। ভোক্তারা বলছেন, কমতির হাওয়া লাগা নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠছে। সপ্তাহ আগেও রাজধানীতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 170 থেকে 180 টাকা কেজিতে, আর সোনালির দাম ছিল 250 থেকে 260 টাকা। তবে আজ বিক্রি হচ্ছে যথাক্রমে 190 ও 270 টাকায়। শুধু মুরগি নয়, চড়া ডিমের দামও। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে সরবরাহ কমেছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক খামারে উৎপাদন বন্ধ থাকার প্রভাব পড়ছে বাজারে। বৃষ্টি বাদলের কারণে গাড়ি আসতে পারেনি, তো মুরগির দাম একটু বাড়তি। আগে তো ছিল 160, 70, 65 এরকম ছিল, এখন আস্তে আস্তে দিব্যি বাড়তেছে দাম। গত সপ্তাহে আপনার বড়টা 60 বেচি, ছোটটা 55 বেচি, কিন্তু এই সপ্তাহে আপনার দামটা অনেক বাইরে গেছে, ছোটটাই 55 টাকা কিনা পড়ে। এদিকে ভারতে রফতানির খবরের পর অস্থির হয়ে উঠেছে ইলিশের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে অন্তত 200 টাকা। রুই, কাতলা, মৃগেল সহ অন্যান্য মাছও বেড়েছে 50 টাকারও বেশি। যে ইলিশ মাছ 1400, এখন সেটা আছে 1600। আর রুই মাছ যেটা ছিল 320 বা 350, সেটা প্রায় 400 টাকা হয়ে গেছে। গত সপ্তাহে তো 100-200 টাকা বাড়ছে, বেচছে 1500 টাকা, এখন বেচছে 1650 টাকা। 50 টাকা, 60 টাকা, কোনোটা 30 টাকা, 40 টাকা, এরকম মনে হলো যে বাড়তি। সবজির বাজারেও লেগেছে দাম বৃদ্ধির আগুন। দু একটি পণ্যের দাম 50-এর ঘরে থাকলেও অধিকাংশের দামই 60 থেকে 70 টাকা। সপ্তাহের ব্যবধানে মরিচের দাম বেড়েছে 50 থেকে 60 টাকা। বিক্রেতারা দায় চাপাচ্ছেন বৃষ্টি আর সরবরাহের ঘাটতির উপর। তবে দাম বৃদ্ধির লাগাম টানার দাবি ক্রেতাদের। বৃষ্টির কারণে আমি মনে করি যে সবজির কালারও খারাপ এবং দামও বেশি। কিনা 80 টাকা বেচতে 90 টাকা, এখন কিনা 70 টাকা বেচতে 80 টাকা। ভেন্ডি কিনা আমাদের 40 টাকা বেচতে 50 টাকা। মধ্যবিত্ত যারা আছে তাদের যে আয় আর বাজারের এরকম ঊর্ধ্বগতি থাকলে তারাও কিন্তু টিকে থাকতে পারবে না। এদিকে অধিকাংশ মুদি পণ্যের দর অপরিবর্তিত থাকলেও নতুন করে কেজিতে 5 টাকা বেড়েছে চিনির দাম। তবে কিছুটা কমতির দিকে রয়েছে পেঁয়াজ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আবারও দুঃসংবাদ দিলেন তৈরি পোশাক শিল্প মালিকরা। বিজিএমই এর তথ্য বলছে, চলতি বছরের প্রথম 7 মাসে মার্কিন বাজারে 10% বেশি, আর ইউরোপীয় ইউনিয়নে এ খাতের রপ্তানি আয় কমেছে প্রায় 5%। উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সংকটের সঙ্গে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মাসুল গুণে আবারও ঘুরে দাঁড়াতে সময় লাগবে অন্তত 7 থেকে 8 মাস। বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র। তবে বছর ব্যবধানে গেল জুলাই পর্যন্ত 7 মাসে এই দুই বাজারেই বড় পতন দেখেছে বাংলাদেশ।
বিজিএমই এর তথ্য 2023 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে 456 কোটি 93 লাখ ডলারের পোশাক আমদানি করেছেন মার্কিন ব্যবসায়ীরা। সেখানে চলতি বছরের একই সময়ে করেছেন 409 কোটি 93 লাখ ডলার মূল্যের, অর্থাৎ বছর ব্যবধানে মার্কিন বাজার থেকে বাংলাদেশি পোশাক শিল্পের আয় কমেছে 10.28%। পরিসংখ্যান বলছে বাজারটিতে রপ্তানি আয় কমা শীর্ষ 5 দেশের তালিকার প্রথম স্থানে রয়েছে মেড ইন বাংলাদেশ। মন্দাভাবের কবলে পড়া ইউরোপীয় ইউনিয়নেও গেল জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি কমেছে 4.84%। এখানে অবশ্য বাজার হারানোর শীর্ষ 4 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বাজার হারানোর কারণ হিসেবে জ্বালানি সংকটকে সামনে এনে উদ্যোক্তারা বলছেন, জুলাই বিপ্লব আর চলতি মাসের শ্রমিক অস্থিরতার অর্থনৈতিক মাসুল গুণে ফের রপ্তানি আয় বৃদ্ধির ধারায় ফিরতে অপেক্ষা করতে হবে আগামী মার্চ এপ্রিল পর্যন্ত। সামনের যে আমাদের উইন্টারের সিজন, এটা তো অলরেডি আমরা মার খেয়েছি। এরপরে এসে লেট উইন্টার এবং সামারের অর্ডার, সেই জায়গাটাও আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুইটা সিজন মানে যাওয়ার পরে গিয়া আমাদের রপ্তানি গ্রোথটা বাড়বে বলে আমরা আশা করছি। তবে অর্থনীতিবিদরা বলছেন, মার্কিন ফেডের নীতি সুধার কমানোর সঙ্গে দেশটিতে নির্বাচনী আমেজে দ্রুত ইতিবাচক প্রভাব পড়বে বিশ্ববাজারে। মন্দা কাটিয়ে কেনাকাটায় ফিরতে শুরু করা ক্রেতা ধরতে তাই এখনই উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, এই নির্বাচনের আগে কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার চায় না যে এই অর্থনীতিতে একটা সংকোচন ভাব থাকুক। উন্নত বিশ্ব তাদের প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখন এই নীতি সুদের হার এটা কমে যাচ্ছে। তো এই কারণে মানুষ আসলে বেশি পরিমাণে পণ্য কিনবেন এবং আমার মনে হচ্ছে যে আগামী 1-2 মাসের ভিতরে বিশ্ব অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে, যার ফলে খুবই স্বাভাবিক যে পণ্য বা সেবার যে চাহিদা সেটা বেড়ে যাবে। জ্বালানি সংকট আর রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে রপ্তানি বাড়াতে ব্যাংকগুলোতে বিদ্যমান নানা সংকট দূর করারও তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, আছে প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন, রয়েছে পর্যটনের নানা উপকরণ, কিন্তু এখনও প্রত্যাশিত পথে হাঁটেনি সেখানকার পর্যটন শিল্প। বিস্তারিত জানাতে কক্সবাজারের লাবণী পয়েন্টে আছেন আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাব তার কাছে। রুবেল, কক্সবাজারকে বলা হয়ে থাকে পর্যটনের রাজধানী। এই পর্যটনের রাজধানীতে রয়েছে বিশ্বের দীর্ঘতম অন্যতম সমুদ্র সৈকত, দীর্ঘ মেরিন ড্রাইভ, তার পাশাপাশি রয়েছে এখানে হিমছড়ি, দুরিয়ানগর, পাতুয়া টেক, বিশেষ করে প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন, এছাড়াও রামো বৌদ্ধ বিহার সহ ঐতিহ্যের সব কিছুই রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু থাকলেও কিন্তু এখনও পর্যন্ত প্রত্যাশিত পথে হাঁটতে পারেনি। তবে পর্যটনের এই যে স্পটগুলো কিংবা যা বিশ্ব সমুদ্র সৈকত দেখার জন্য প্রতি বছর কক্সবাজারে 15 লাখের বেশি পর্যটক ভ্রমণে আসেন। সেই বিষয়টি কক্সবাজার জেলা প্রশাসন থেকে হোটেল মোটেল যারা ব্যবসায়ী রয়েছে তারা সবাই একইভাবে স্বীকার করে নিয়েছে। তবে সেটি তারা বলছেন যে শুধু যে পর্যটন মৌসুম 6 মাস কিন্তু পর্যটকের আগমনটা বেশি থাকে, বাকি সময়টা কিন্তু পর্যটক তেমন থাকে না। তবে এই যে থাকে না কিংবা পর্যটকের যে কাঙ্ক্ষিত পথে হাঁটতে পারেনি, সেটির জন্য পর্যটকরা যেটি বলছে, কক্সবাজারে এখনও যে পরিকল্পিত একটি নগরী হিসাবে গড়ে ওঠেনি। বিশেষ করে এখনো পর্যন্ত এখানে অব্যবস্থাপনা রয়েছে সমুদ্র সৈকতে। পর্যটকরা বলছেন সমুদ্র সৈকতে ঘুরতে আসলে হকার থেকে শুরু করে ভিক্ষুক থেকে শুরু করে নানা ধরনের ঝোট ঝামেলায় পড়তে হয় পর্যটকদের, তাদেরকে নানা ধরনের ভোগান্তিতে ফেলে। এছাড়াও হচ্ছে শুধু সমুদ্র সৈকত আর হোটেল ছাড়া তেমন কোনো বিনোদনের ব্যবস্থা নেই, যার কারণে কিন্তু কক্সবাজারে বিদেশি পর্যটকের আগমনও কিন্তু কমছে। সেই বিষয়টি বলছে। আমরা হোটেল মোটেল মালিক সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে, কক্সবাজারে সমুদ্র সৈকত এবং প্রাকৃতিক সৌন্দর্যের যে দৃশ্যগুলো রয়েছে সব কিছু রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে বিনোদনের যে ব্যবস্থা, যেমন বিশেষ করে যেটি বলছে তারা এখনো পর্যন্ত যে শিশু পার্ক থেকে শুরু করে আন্তর্জাতিক শপিং মল থেকে শুরু করে যে নানা ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য, সেই ধরনের সুযোগ সুবিধা এখনো গড়ে ওঠেনি, যার কারণে কিন্তু পর্যটকের আগমন কমছে। তবে আজকে যেহেতু বিশ্ব পর্যটন দিবস, সেক্ষেত্রে র্যালি শেষে কক্সবাজারের জেলা প্রশাসক যেটি জানিয়েছে, কক্সবাজারের যে সমুদ্র সৈকতে যেই সব পয়েন্টে পর্যটক আসে সেই সব পর্যটককে নতুন করে পরিকল্পনারতায় এনে যাতে পর্যটকদের সুবিধা বাড়ানো যায় সেই চেষ্টাটি তিনি করবেন বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। টাইগার ক্রিকেটের মহাতারকা সাকিবের অবসরের খবর প্রথম পাতায় জায়গা করে নিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে। কানপুর টেস্টের প্রথম দিনেও ম্যাচ ছাপিয়ে বিশেষ আলোচনায় ছিল যা। এদিকে বাংলাদেশ ভারত টেস্টের প্রথম দিনে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল গোটা স্টেডিয়াম পাড়া, তবে তাতে ভাটা পড়েনি দর্শক উন্মাদনায়।
কানপুর থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। আকাশে মেঘের ঘন ঘটা আছে বৃষ্টির শঙ্কা, তবুও কমছে না উন্মাদনা। এ লাইনের শেষ কোথায় তা জানতে হলে হাঁটতে হবে প্রায় মিনিট 30। গ্রিন পার্কই বিশ্বের একমাত্র ক্রিকেট স্টেডিয়াম যেখানে স্কুল ছাত্রছাত্রীদের জন্য আছে আলাদা গ্যালারি। এদিন তাই সবারই যেন স্কুল কামাই। 3 বছর বাদে গ্রিন পার্কে ফিরেছে টেস্ট। একটা টিকিটের জন্য তাই কানপুরবাসীর হাহাকার। সকাল থেকে দর্শকদের ঢল, টিকিট মিললেও কমছে না বিড়ম্বনা। অবশ্য তার একটা কারণ আছে বইকি। স্টেডিয়াম এলাকাতে ঢুকলেই প্রথমে মনে হতেই পারে হয়তো কোনো যুদ্ধক্ষেত্র। মুহুর্মুহু সাইরেন আর নিরাপত্তা রক্ষীদের কড়া পাহারা। ইউপি পুলিশ তো আছেই, সঙ্গে নিরাপত্তার দায়িত্ব পড়তেছে এআইএস আরপিএফ এর মতো স্পেশাল ফোর্সের ওপর। কারণটা তো সবারই জানা, এই টেস্ট ঘিরে হুমকি দিয়ে রেখেছে হিন্দু মহাসভা নামক কট্টরপন্থী সংগঠন। কিন্তু পুলিশের কড়া নজরদারিতে কোথাও চোখে পড়েনি তাদের কোনো কার্যক্রম। প্রেসবক্স থেকে স্থানীয় কিংবা ভারতীয় প্রথম সারির গণমাধ্যম, আলোচনায় একজন ক্রিকেটের মহাতারকা সাকিব আল হাসান আর তার প্রস্থান। আচমকা সাকিবের অবসরের সিদ্ধান্তের খবর ভারত জুড়েই এখন টক অব দ্য টাউন। অবসরের ঘোষণার সঙ্গে তার দেশে ফেরার শঙ্কা নিয়েও খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমগুলো। এমনকি দেশে ফিরলে কেন বিসিবি সাকিবের দায়িত্ব নিবে না, তুলেছে এমন প্রশ্ন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কানপুরে বেড়েছে দর্শকদের ঢল। সংকট থাকায় কেউ কেউ কেটেছেন পুরো 5 দিনের টিকিট। তবে অ্যাওয়েতে সাকিবের বিদায়ী টেস্ট 5 দিনে গড়াবে কিনা আছে সে প্রশ্ন। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। এবার অনিন্দ্য সৌন্দর্যের ঋতু শরতের খবর। ক্যালেন্ডারের গ্রীষ্ম বর্ষার পর প্রকৃতিতে শরৎ আসে নতুন রূপে, নতুন সম্ভাবনায়। চরাচর জুড়ে তীব্রভাবে জানান দেয় উৎসবের বার্তা। মনোমুগ্ধকর শরতের সকাল, দুপুর, সন্ধ্যার গল্প শোনাবেন জান্নাতুল দোলনা। ক্যামেরায় ছবি এঁকেছেন মঞ্জুরুল হক মঞ্জুর। বাতাস, মেঘ, তারপর বৃষ্টি। শ্রাবণ তো শেষ হয়েছে কবেই, তবুও মেঘে মেঘে বিরামহীন বাদলের শেষ গর্জন। বিলের বুক জুড়ে সবুজের মাঝে ফুটে আছে লাল শাপলা। দেখতে দেখতে গায়ে লাগে সকালের নরম রোদ। ঝকঝকে নীল আকাশের নিচে বৃষ্টির স্বচ্ছ পানিতে পদ্ম আর শাপলার মৃদু মন্দ বাতাসে দোল খাওয়া। কানে কানে বলে যায় এই তো শরৎ। মধ্য শরতে এসে এখনো রাজত্ব করছে বর্ষা। থেমে থেমে হচ্ছে ঝুম বৃষ্টি। কোথাও কোথাও ঘন কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশ। শরতের এই আকাশের নিচে পদ্ম আর লাল শাপলার জীবন হয়েছে আরো দীর্ঘায়িত। লাল শাপলা যেন শরতের স্বচ্ছ আকাশের নিচে দাঁড়িয়ে আছে রানীর মহিমায়। আয়না ঝকঝকে আকাশ জুড়ে শিমুল তুলোর মতো উড়ো মেঘ সগৌরবে বলে যায় এসেছে শরৎ। নীল আকাশে সাদা মেঘের সঙ্গে পাল্লা দিতে বিস্তৃত প্রান্তর জুড়ে ফুটে আছে কাশফুল। যেন একসঙ্গে বসেছে লক্ষ শুভ্র রাজহাঁসের মেলা। বয়ে যাওয়া মলয় বাতাস বলে যায় এসেছে শারদ। নদীর তীরে কিংবা বনের প্রান্তরে নয়ন জুড়ানো কাশফুলের সামনে প্রিয় মানুষের হাতে হাত রেখে পথ চলার ইচ্ছা নেই, এমন যুগল পাওয়া দুষ্কর। প্রেমমুগ্ধ নয়ন আটকে যায় তখন কাজল পরা কোনো চোখে। হিয়ার মাঝে লুকিয়ে থাকা প্রিয় মুখকে এই সময়ে বড় বেশি বলতে ইচ্ছে করে ভালোবাসি। সুন্দরের উপস্থিতি শুদ্ধ করে মানুষের মন। আবার প্রকৃতি আট পৌরে মানুষকেও করে তোলে ভাবুক। ইঁদুর দৌড়ের নাগরিক জীবন ভরে উঠুক শারদ শুভ্রতায়। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণ আজ। নতুন বাংলাদেশে বিনিয়োগের আহ্বান ডক্টর ইউনূসের। রাষ্ট্র সংস্কারের 18 মাস পর নির্বাচনের ইঙ্গিত প্রেস সচিবের। বদলে যাচ্ছে রাজনীতির সমীকরণ, সাংগঠনিক সংস্কার আর কর্মীদের প্রস্তুত করার তোড়জোড় বিএনপির। ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যের পরিকল্পনা জামায়াতের। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।